ওয়েলকাম ছোট বড় সবাইকে লেঙ্গুয়া ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে। আমি এখানে আছি তোমাদের সবাইকে ইংলিশ শেখানোর জন্য, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স, সেটা বলা হোক বা লেখা। আজ শিখবো বেসিক কতগুলো জিনিস, যেমন সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ভার্বস। ইংলিশ শেখার জন্য এগুলো প্রথমেই জানা দরকার। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ভার্বস, এই সমস্ত বিষয়গুলো জানার আগে প্রথমেই জেনে নিই ডব্লিউএইচ গুলো। ইংলিশে 8টা ডব্লিউএইচ আছে আর একটা হাউ। কি কি? হু। হু মানে আমরা যখন প্রশ্ন করব কে, আর যখন দুটো বাক্যকে জুড়ব তখন যে। হোয়াট, হোয়াটের অর্থ হলো কি যখন প্রশ্ন করব, আর যখন দুটো বাক্যকে জোড়ার জন্য ব্যবহার করব তখন যেটা। হুম, হুম মানে কাকে, যখন প্রশ্ন করব কাকে, যখন দুটো বাক্যকে জুড়ব তখন যাকে। হুইচ, যখন প্রশ্ন করব কোনটা, যখন দুটো বাক্যকে জুড়ব যেটা। হোয়ার, একইভাবে যখন প্রশ্ন করব কোথায়, আর যখন দুটো বাক্যকে জুড়ব যেখানে। হোয়েন, যখন প্রশ্ন করব কখন, আর যখন জুড়ব তখন যখন। হোয়াই, প্রশ্ন করলে কেন, বাংলা মানে হবে কেন, আর দুটো বাক্যকে জুড়ব যখন তখন বাংলা মানে হবে যে কারণে। হাউ, প্রশ্ন করব যখন কত কিভাবে, কত কিভাবে, আর যখন দুটো বাক্যকে জুড়ব তখন যত যেভাবে। তো এগুলো হলো আমাদের ডব্লিউএইচ, এগুলো জানা দরকার ওই সমস্ত বিষয়গুলোকে বোঝার জন্য। ইংলিশে 8টা ডব্লিউএইচ আছে আর একটা হাউ, ওই জন্য 8W1H বলা হচ্ছে। প্রথমেই জেনে নিই সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্টকে কিভাবে চিনব। কোনো সেন্টেন্সের ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো সাবজেক্ট। আবার বলছি, কোনো সেন্টেন্সের ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো সাবজেক্ট। এখানে আমি লিখে দিয়েছি, কোনো সেন্টেন্সের ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট। কোনো সেন্টেন্সের ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো সাবজেক্ট। আমি এখানে দুটো এক্সাম্পল দেখিয়েছি। ছেলেটা ফুটবল খেলে, কে ফুটবল খেলে? ছেলেটা, অতএব ছেলেটা হলো সাবজেক্ট। কে ফুটবল খেলে, কে দিয়ে প্রশ্ন করছে এই হু, অতএব ছেলেটা হলো সাবজেক্ট। কে ফুটবল খেলে? না ছেলেটা, অতএব ছেলেটা হলো সাবজেক্ট। একইভাবে শীতকালে গাছের পাতায় ঝরে যায়, গাছের পাতা, শীতকালে গাছের পাতা ঝরে যায়। শীতকালে কি কি ঝরে যায়? গাছের পাতা, অতএব গাছের পাতা হলো সাবজেক্ট। শীতকালে কি ঝরে যায়? উত্তর হলো গাছের পাতা, অতএব গাছের পাতা হলো সাবজেক্ট। দুটো বাক্যে, প্রথম বাক্যে ছেলেটা সাবজেক্ট, দ্বিতীয় বাক্যে গাছের পাতা সাবজেক্ট। অতএব সাবজেক্ট কিভাবে চিনতে হবে সেটা এখান থেকে পরিষ্কার হয়ে গেল। এবার জেনে নিই অবজেক্ট কাকে বলে বা অবজেক্টকে কিভাবে চিনব। কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। এখানে আমি লিখে দিয়েছি একইভাবে, কোনো সেন্টেন্সের ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। হুম মানে কাকে, হোয়াট মানে কি। এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি। ছেলেটা ফুটবল খেলে, ছেলেটা কি খেলে? এই ফুটবল হলো উত্তর, কি খেলে? ফুটবল, অতএব ফুটবল হলো অবজেক্ট। একইভাবে আমি ওকে পেনটা দিয়েছিলাম, আমি কাকে পেনটা দিয়েছিলাম? ওকে, এই ওকে হলো এখানে অবজেক্ট। একইভাবে আমি ওকে কি দিয়েছিলাম? পেনটা দিয়েছিলাম, পেনটাও এখানে অবজেক্ট। তার মানে এই বাক্যে দুটো অবজেক্ট আছে। সো ইট ইজ ক্লিয়ার ফ্রম দিস ডেমনস্ট্রেশন দ্যাট হাউ অবজেক্ট ক্যান বি ফাউন্ড। অবজেক্ট হলো কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই বুঝে গেলাম এবং দুটো সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হলো। এতক্ষণ আমরা জানলাম সাবজেক্ট এবং অবজেক্ট, এবারে আমরা জানবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলো সাধারণত বি ভার্বের পর যেটা থাকে সেটাকেই কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট না বসলে সেন্টেন্সের অর্থ কমপ্লিট হয় না, অর্থাৎ কমপ্লিমেন্ট ছাড়া সেন্টেন্সের মিনিং কখনোই সম্পূর্ণ হয় না। তাই কমপ্লিমেন্ট কোনগুলো জানা দরকার। তবে পরিষ্কারভাবে জানলে, পরিষ্কারভাবে বুঝতে গেলে ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, বি ভার্বের পর যেগুলো থাকে বা আমরা লিঙ্কিং ভার্বের পর যেগুলো থাকে সেগুলোকেই আমরা কমপ্লিমেন্ট বলি।
এখানে আমি লিখে দিয়েছি সাধারণত বি ভার্বের পর যেটা থাকে সেটাই কমপ্লিমেন্ট। বি ভার্বের পর যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো হলো বয়স, এজ জাতি, ধর্ম, পেশা, রং, আকার, গুণ, কোয়ালিটি, দোষ, সময়, সিজন, দাম। এই শব্দগুলোই সাধারণত আমার বি ভার্বের পরে থাকে এবং সেগুলোই হলো কমপ্লিমেন্ট। আমি কখনোই একটা সেন্টেন্সকে বলতে পারি না হি ইজ এইটুকু বলে আমি থেমে থাকতে পারি না। যতক্ষণ না আমি গুড কথাটা বলবো, অর্থাৎ একটা কোয়ালিটি শব্দ যতক্ষণ না বসাবো ততক্ষণ ওই সেন্টেন্সটা কমপ্লিট হয় না। সেই কারণেই ওই গুড শব্দটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি বুঝলাম না বি ভার্বের পর যেটা বসছে সেটাই কমপ্লিমেন্ট, এগুলোকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। এরকম ভাবে অবজেক্ট কমপ্লিমেন্টও আছে, অর্থাৎ অবজেক্টের পরে যে শব্দগুলো বসে অবজেক্টের অর্থকে কমপ্লিট করছে সেগুলোকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তাহলে কমপ্লিমেন্ট আমরা বুঝলাম, এর আগে আমরা বুঝেছি সাবজেক্ট, অবজেক্ট। তো এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে তাহলে একটা সেন্টেন্স মানে বাংলা থেকে ইংরেজিতে করার সময় পরিষ্কারভাবে করা যায়, কারেক্টলি করা যায়। এবার আমি এই ভিডিওর একেবারে শেষ আইটেম নিয়ে আলোচনা করছি, সেটা হলো ভার্ব। এখানে আমি দেখাবো ভার্ব দু ধরনের, একটা হচ্ছে স্টেট ভার্ব আর একটা হচ্ছে ডাইনামিক বা অ্যাকশন ভার্ব। এই স্টেট ভার্ব বা ডাইনামিক বা অ্যাকশন ভার্ব, এই ভার্বগুলো কেন আমরা শিখবো বা এগুলো জেনে আমাদের লাভ কি সেটাই আমি এখানে বোঝাবো। জেনে আমাদের লাভ কি বা জানতে হবে কেন সেটাই আমি দেখাবো। ভার্ব, স্টেট ভার্ব, এক নম্বর স্টেট ভার্ব আর একটা হচ্ছে ডাইনামিক বা অ্যাকশন ভার্ব। স্টেট মানে অবস্থা বোঝায় আর ডাইনামিক বা অ্যাকশন মানে কোনো কাজ বোঝায়। অর্থাৎ যে ভার্বগুলো দিয়ে অবস্থা বোঝায় সেগুলোকে স্টেট ভার্ব বলে, আর যে ভার্বগুলো দিয়ে অ্যাকশন বা কাজ করা বোঝায় সেগুলোকে অ্যাকশন ভার্ব বলে। স্টেট ভার্ব হলো এইগুলো বি, কন্টেন, রিজেম্বল, হ্যাভ, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, উইশ, সি, ফিল। এবারে কেন এগুলো জানবো, স্টেট ভার্ব জেনে আমাদের লাভটা কি? এর কারণ হচ্ছে স্টেট ভার্ব, যতগুলো স্টেট ভার্ব আছে বা যে ভার্বগুলো দিয়ে স্টেট বোঝায় অবস্থা বোঝায় সেগুলোর কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার, যে স্টেট ভার্বের কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে আমরা কি দেখি না যে আই এম ফিলিং বেটার বা আই এম ফিলিং সামথিং, আই এম সিইং মুভি, এরকম বাক্য কি আমরা দেখি না? হ্যাঁ দেখি, কিন্তু সেগুলো কেন, কোন কন্ডিশনে সেগুলোকে ব্যবহার করা হয় সে নিয়ে আমি পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। সেগুলো একটা স্পেশাল কেসে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস টেন্সগুলোকে আমরা ব্যবহার করতে পারি এই সমস্ত ভার্বগুলো দিয়ে। কিন্তু নর্মালি এগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না বা করা ঠিক নয়। ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী এই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। সেই কারণে আমাদের স্টেট ভার্ব কোনগুলো সেগুলো জেনে নেওয়া দরকার। আর ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব মানে যে ভার্বগুলো দিয়ে কাজ করা বোঝায়, এই ভার্বগুলো দিয়ে আমরা প্রত্যেকটা টেন্সেই ব্যবহার করতে পারি এবং এগুলো আমরা সবাই মোরাললেস জানি। তো এই হলো এখানে স্টেট ভার্ব বা অ্যাকশন ভার্বের বিষয়টা। এইবারে আমি যেটা বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে সেটা হলো বি ভার্ব। বি ভার্বগুলোকে আমি কিভাবে অ্যাকশন ভার্বে আনবো। বি ভার্বগুলোকে অ্যাকশন ভার্বে আনার সবচেয়ে ভালো প্রক্রিয়া হলো বি ভার্ব যত আছে মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সেগুলোকে আমি কতকগুলো মানে অ্যাকশন ভার্বের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন বিকে আমি যদি বিকাম করে দিই তাহলে অ্যাকশন হয়ে গেল। বিকে আমি যদি গ্রো বা গেট করে দিই তাহলে অ্যাকশন হয়ে গেল। বিকে আমি যদি ফল বা টার্ন করে দিই তাহলে অ্যাকশন ভার্বে চলে এলো। এবার আমি সেগুলোকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পল কিভাবে বি ভার্বগুলোকে আমি অ্যাকশন ভার্বে আনবো। ধরা যাক আমি বললাম হি ইজ এ কিং। হি ইজ এ কিং, সে হয় রাজা। এই বাক্যে ইজ হচ্ছে আমার স্টেট ভার্ব। এটাকে আমি যখনই অ্যাকশন ভার্বে আনবো তখন কি হবে? হি বিকামস এ কিং। হি বিকামস এ কিং, এটা আমার অ্যাকশন ভার্ব হয়ে গেল। তাহলে বি ভার্বকে আমি কিভাবে অ্যাকশন ভার্বে আনলাম? বিকাম দিয়ে। একইভাবে আমি বললাম দ্য রুম ইজ ডার্ক। এখানেও ইজটা হলো স্টেট ভার্ব, এটাকে আমি অ্যাকশন ভার্বে কিভাবে আনবো? ভেরি ইজি টু ডু। দ্য রুম গেটস ডার্ক।
সো এই অ্যাকশন মানে বি ভার্বগুলোকে কিভাবে আমি অ্যাকশন ভার্বে আনবো সেগুলো আমি দেখিয়ে দিলাম। এখানে ইজকে আমি বিকাম করেছি, আবার ইজকে আমি গেট করেছি। আবার বলছি বি ভার্বগুলোকে আমি অ্যাকশন ভার্বে কিভাবে আনবো না বিকাম, গ্রো, গেট, ফল, টার্ন। এই 4-5টা ভার্ব মনে রাখলেই হবে, এগুলোই বি ভার্বের অ্যাকশন ভার্ব। তাহলে এই ভিডিও থেকে, এই পুরো ভিডিওটা থেকে আমরা কি কি জানতে পারলাম? সাবজেক্ট জানলাম, অবজেক্ট জানলাম, কমপ্লিমেন্ট জানলাম এবং ভার্ব জানলাম। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানলে বা শিখলে।